আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের এই ধরনের একটি সৃজনশীল প্রশ্ন থেকে উত্তরগুলো কীভাবে দিতে হবে, তাই না? ক নম্বরে বলেছে জনাব শামীমের প্রারম্ভিক মূলধন নির্ণয় করে। তো প্রারম্ভিক মূলধন মানে যে 1 তারিখে কী কী নিয়ে ব্যবসা শুরু করেছে লক্ষ্য করি। নগদ নিয়ে এসছে 80,000 টাকা আর আসবাবপত্র নিয়ে এসছে 40,000 টাকা। নগদ আর আসবাবপত্র এই দুটো যোগ করে এখন ঋণ নিয়ে এসছে আবার 50,000 টাকা। তো ঋণটা নিজের টাকা না, অন্যের টাকা। তো ঋণটা যদি আমরা এর সাথে যোগ করি পরে আবার বিয়োগ করতে হবে, সেজন্য যোগ করে বিয়োগ করা না করে একই কথা। তাই আমরা এই 80 আর এই 40 যোগ করলেও হবে শুধুমাত্র। যাই ক নাম্বারের সমাধান করার চেষ্টা করি। এই যে ক নাম্বারের জন্য এইভাবে ছক অঙ্কন করতে পারি। বিবরণ, তারিখ বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এইটুকু উত্তর। আর উপরে আমি উদ্দীপকের আংশিক নিয়ে আসলাম যাতে এটা দেখে সমাধান করতে পারি। প্রথমে তারিখের ঘরে 2018 1 তারিখ লিখব। শামীম নগদ নিয়ে এসছে 80,000 টাকা, নগদে লিখব 80,000 টাকা। আর আসবাবপত্র নিয়ে এসছে 40,000 টাকা, আসবাবপত্র লিখবো 40,000 টাকা। নগদ আর আসবাবপত্র এই দুটো টাকা মালিকের নিজের, আর নিজের যেটা সেটাই মূলধন। তাই এই দুটো যোগ করে লিখলেই হবে 1,20,000 টাকা এই প্রারম্ভিক মূলধন। অনেকে আবার কী করে, এইটার সাথে আবার ঋণটা যোগ করে। এখন ঋণটা যদি যোগ করি তাহলে পরে আবার বিয়োগ করা লাগবে। একবার যোগ করে একবার বিয়োগ করে এটাই উত্তর হবে লাস্টে, সেজন্য না করলেও হবে, সমস্যা নেই। এবার আমরা আবার খ নাম্বারে কী বলেছিল লক্ষ্য করি। খ নাম্বারে বলেছে 2, 5, 10 এবং 12 তারিখের লেনদেনগুলো জাবেদা করো, ব্যাখ্যার প্রয়োজন নাই। এই যে 2 তারিখ, এটা 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, এই কটা লেনদেনে জাবেদা করব। তো এই কটা লেনদেন আমরা উপরে নিয়ে পরের পেজে নিয়ে যাই। এই কটা লেনদেন পরের পেজে নিয়ে যেয়ে সমাধান করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, পরের পেজে নিয়ে আসলাম, নিচে জাবেদা ছক অঙ্কন করলাম। আর ওই লেনদেন 4টার এখানে রাখলাম 2টা, আর ওইখানে রেখেছি 2টা, 4টা। এগুলো জাবেদা করব। এগুলো উদ্দীপকের অংশ, আর এই নিচেরটা উত্তর। তো জাবেদার ছকে প্রথমে লিখব 2018 জানুয়ারি 2। এখানে এই 70,000 টাকার একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, 20,000 টাকা নগদ দিছে, আর অবশিষ্ট টাকার প্রদেয় নোট ইস্যু করেছে। তাহলে ডেলিভারি ভ্যান বলে সম্পূর্ণ টাকাটা লিখব 70,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট, প্রদেয় নোট ক্রেডিট, 2টা ক্রেডিট হবে। যেমন ডেলিভারি ভ্যান কেনা হয়েছে 70,000 টাকা, সেটা ডেলিভারি ভ্যান সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই ডেবিট দিকে লিখলাম। নগদ দেওয়া হয়েছে 20,000 টাকা, তাই নগদান হিসাব কমে গেছে, নগদান হিসাবে ক্রেডিট দিকে লিখব যেহেতু কমে গেছে 20,000 টাকা। আর বাকি এই 70 থেকে 20,000 বাদ দিয়ে 50,000 থাকে 50,000, সেটা দ্বারা প্রদেয় নোটে স্বাক্ষর করেছে। প্রদেয় নোট ইস্যু করলে প্রদেয় নোট বৃদ্ধি পায়। প্রদেয় নোট বলতে প্রদেয় বিলকে বোঝায়। প্রদেয় নোট আধুনিক নাম, এর সনাতন নাম হচ্ছে প্রদেয় বিল। 5 তারিখে ভ্যাট সহ পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা হচ্ছে ভ্যাট সহ ক্রয়ের জাবেদা। এখন টাকা কীভাবে লিখব? মোট যে টাকা ভ্যাট সহ 57,500, এইটা লিখব নগদানের ঘরে ক্রেডিটে। আর ভালো করে লক্ষ্য করি, মোট যে টাকা 57,000 টাকা, 57,500 টাকা, ওইটা নগদানের ক্রেডিটে লিখব। আর এখান থেকে ভ্যাটটা নির্ণয় করব কিভাবে? ভ্যাট সহ পণ্য ক্রয়ের পরিমাণ দেওয়া আছে 57,000 টাকা। এই 57,000কে গুণ 15 ভাগ 115, ভ্যাট 15%, তাই গুণ 15 ভাগ 115, এইভাবে হিসাব করে আমরা পাবো 7,500 টাকা। তারপরে এটি থেকে এটা বাদ দিয়ে বাকি টাকাটা পাবো। আবারও বলছি, নগদানে সম্পূর্ণ টাকাটা লিখব, এটাকে গুণ 15 ভাগ 115 দিয়ে এই টাকাটা পাবো, আর এটার সাথে এটা বিয়োগ করে এইটা পাবো। পরে 10% বাট্টায় 60,000 টাকার মাল বিক্রি করেছে, নগদে পাওয়া গেছে এই 30,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট হবে 30,000 টাকা, আর যেটা পাওয়া যাচ্ছে না ওটা প্রাপ্য হিসাব ডেবিট, মানে ধার আছে, আর বিক্রয় হিসাব ক্রেডিট। ভালো করে লক্ষ্য করি, 60,000 টাকা 10% 6,000 টাকা হয়। তা 6,000 টাকা কার বাড়ি বাট্টা, ওটা বাদ যাবে, বাদ দিয়ে বাকি এই 54,000 টাকা হবে। 54,000 টাকা আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এই 60,000 থেকে 10% বাট্টা বিয়োগ করে 54,000 টাকা হয়, ওইটা ক্রেডিট দিকে বসবে সম্পূর্ণ টাকাটা। আর নগদে যেটা পাচ্ছি 30,000, ওইটা নগদে বসবে, নগদে। এবং ওই যে 54,000 থেকে নগদে যেটা পাচ্ছি ওটা বিয়োগ করে বাকি যে 24,000 টাকা থাকে সেটা বসবে প্রাপ্য হিসাবে। লাস্টে বলছে আন্তঃফেরত। তো আন্তঃফেরতের জাবেদা হচ্ছে আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট, এটা বিক্রয় ফেরতের জাবেদা। টাকা হবে 5,000 টাকা।
এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গণঙে কি বলেছিল? উদ্দীপকের গণঙে বলেছে 1, 5, 15, 20, 30 তারিখের লেনদেনগুলি এই হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলেছে ছকের মাধ্যমে। তো ওই লেনদেনগুলি আমি নিয়ে যাই এখান থেকে, এই যে বাছাই করে ওই কটা লেনদেন নিয়ে এসেছি। 1, 5, 15, 1, 15, 20, 30। আচ্ছা কত তারিখ বলেছিল? আমি ব্যাকে যাই, তো একটু ব্যাকে যাই। কত তারিখ বলেছিল? 1, 15, 20, 30। হ্যাঁ, 1, 15, 20, 30 এই কটা লেনদেন উপরে লিখে রাখলাম। ওটা দেখে হিসাব সমীকরণের ছক অঙ্কন করব। তো ছকে এখানে বাম দিকে কিন্তু এই সম্পদ লিখব এ, আর ডান দিকে দায় এবং মালিকানা সত্ত্ব, লাস্টে মন্তব্য লিখব। সম্পদ পাশে নগদ আসবে, আসবাবপত্র আছে এবং সাপ্লাইস আছে। লক্ষ্য করি, নগদ আছে, আসবাবপত্র আছে প্রথম তারিখে, পরে আবার সাপ্লাইস কেনা হয়েছে অফিসের জন্য, তো সাপ্লাইসটাও সম্পদ। আর দায় পাশে অনেকগুলি আছে। দায় পাশে কী আছে? প্রথমে যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে ব্যাংক হতে, তো ব্যাংক ঋণ আছে, প্রদেয় হিসাব আছে, তারপরে বকেয়া বিজ্ঞাপন আছে, প্রদেয় হিসাব আছে এবং মূলধন আছে, তারপরে মন্তব্য। অনেকগুলি কিন্তু, তাই না? ঘর দায় পাশে এত ঘর খুব কম হয়। বকেয়া বিজ্ঞাপন আছে, প্রদেয় হিসাব মানে কি? পাওনাদার আছে, ধারে পণ্য কেনা হয়েছে, আবার সাথে সাথে এই ঋণ আছে 1 তারিখে, মূলধন আছে। এবার আমরা লিখব 1 তারিখে নগদ 80,000, 10,000, 20, 40,000 টাকার আসবাবপত্র, 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে নগদে বসবে 80, আর এই ব্যাংক ঋণ 50,000, 1,30,000 বসবে নগদে তারিখ লিখে। আর আসবাবপত্রের টাকা 40,000 আসবাবপত্রে বসবে। এবার ব্যাংক ঋণের টাকাটা ব্যাংক ঋণে 50,000 বসবে। এই দুটো যোগ করে এইটা বিয়োগ করে মূলধনে বসবে। আবারও বলছি, এই দুটো যোগ করে এটা মাইনাস করে যেটা সেটা মূলধনে বসবে 1,20,000। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এরপরে 15 তারিখে বলছে অফিসের জন্য সাপ্লাইজ কেনা হয়েছে 7,000 টাকার, তো সাপ্লাইজে বসবে 7,000 টাকা। তার মধ্যে নগদ দেওয়া হয়েছে 2,000, নগদে মাইনাস করব। আর সাপ্লাইজ কেনা হয়েছে 7,000, সাপ্লাইজে প্লাস করব। এখন 7,000 টাকার মধ্যে 2,000 টাকা দিয়েছি, তো বাকি আছে কত? 5,000। 5,000 টাকা দ্বারা এই প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, কারণ আমার কাছে টাকা পাবে সে। এটার মন্তব্য লেখার দরকার নেই, মন্তব্য লিখতে হবে মূলধনের ঘরে যেগুলি যোগ বিয়োগ হবে সেইগুলি। আর প্রত্যেকটা নিচে জেড টানতে হয়, যে না টানলেও হবে, একবারে শেষে যোগ বিয়োগ করলেও হবে, সমস্যা নেই। বারবার জের করতে গেলে সময় লাগবে, আমি সময় সেভ করার জন্য লাস্টে একবারে যোগ করে দেখাবো। 20 তারিখে বলছে কমিশন পাওয়া গেলে নগদ টাকা বাড়ে এবং মূলধন বাড়ে। নগদ টাকা বাড়ে এবং মূলধন বাড়ে, কমিশন আয় বলে লিখব। 30 তারিখে বিজ্ঞাপন বকেয়া রয়েছে। বিজ্ঞাপন বিল পাওয়া গেছে মানে কি? টাকা পরিশোধ হয়নি, তো বিজ্ঞাপন বিল বকেয়া রয়েছে। বকেয়া বিজ্ঞাপনের ফলে বকেয়া বিজ্ঞাপন বৃদ্ধি পাবে। আর বিজ্ঞাপনটা খরচ হলে মূলধন কমে। তাহলে বিজ্ঞাপন বিল যদি বকেয়া থাকে তাহলে মূলধন কমে, বকেয়া বিজ্ঞাপন বাড়ে। এইবার আমরা কি করব? যোগ বিয়োগ করব। এই তিনটা যোগ বিয়োগ করে এইটা পাবো মোট। এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, সব নিচে নামিয়ে দিচ্ছি জাস্ট একটা আইটেম। এটা যোগ বিয়োগ করে এটা যোগ, লাস্ট এটা বিয়োগ করে এটা পাবো, এই টাকাটা। এবার এই সম্পদ পাশে 1, 2, 3 এই তিনটা যোগ করে এখানে লিখব, সমান দায় পাশে এই যে সম্পদ পাশে এই তিনটা যোগ করে এখানে লিখলাম। আবার দায় পাশে এই 4টা যোগ করে এটা হবে, দুটো সমান সমান হবে। সম্পদ পাশে 3টা যোগ করে যা হবে, দায় পাশে 4টা যোগ করে তাই হবে, দুটো সমান সমান হবে। এইভাবে আমরা এই বিশেষ করে এই যে দুইটা সমান সমান হয়েছে, এটা সমান এটা, এইভাবে আমরা হিসাব সমীকরণের প্রভাব ছকের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তোমরা যদি প্রতি লাইনে বারবার যে উদ্ধৃত নির্ণয় করো তাও হবে, এভাবে নির্ণয় করলেও হবে। এভাবেও দেখো অনেক বইতে কিন্তু সমাধান করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।